ঠিক 13 বছর বয়সে ডায়েরি লিখতে শুরু করেছিল এক সদ্য কিশোরী। 15 বছর 2 মাস বয়সী কিশোরী শেষ আঁচড় টেনেছিল ডায়েরির পাতায়। তারপর ঠিক 7 মাস পরে এই পৃথিবীর জল, মাটি, হাওয়ার সঙ্গে সম্পর্ক ছিন্ন হয়েছিল সেই কিশোরীর। অথবা হয়নি, রয়ে গেছে, রয়েই যাবে। সেই কিশোরের সেই ডায়েরি 2 বছর 2 মাসের দিনলিপি, আনা ফ্র্যাঙ্কের ডায়েরি। বাবার নাম অটো ফ্র্যাঙ্ক, মায়ের নাম এডিথ। জার্মানির বাসিন্দা তারা, ধর্মী ইহুদি। অটো এডিথের প্রথম সন্তান মার্গট, তার জন্ম 1926 সালে। দ্বিতীয় সন্তান আনা ফ্র্যাঙ্ক, জন্ম 1929 সালের 12 জুন। ঠিক তখনই জার্মানির মাটিতে মাথা তুলছে হিটলার। সন্ত্রাস ছড়াচ্ছে তার নাৎসি বাহিনী। ইহুদিদের বিরুদ্ধে জিহাদ ঘোষণা করেছে তারা। অনেক ইহুদি জার্মানির পাট চুকিয়ে চলে যাচ্ছেন অন্য কোনো দেশে নিরাপদ আশ্রয়ের সন্ধানে। 1933 সালে দেশ ছাড়লেন অটো ফ্র্যাঙ্কও, চলে গেলেন হল্যান্ডে। আনা ফ্র্যাঙ্ক তখন 4 বছরের শিশু। তার 6 বছর পর শুরু হলো দ্বিতীয় বিশ্বযুদ্ধ। পৃথিবী দখলের স্বপ্ন দেখছে হিটলার। জার্মানি ছেড়ে চলে যেতে হয়েছে বিজ্ঞানী আলবার্ট আইনস্টাইনকে, কারণ তিনি ইহুদি। আর এদিকে হল্যান্ডের আলো হাওয়ায় বড় হচ্ছে আনা ফ্র্যাঙ্ক। হল্যান্ডের নিরাপদ আশ্রয়ও আর নিরাপদ রইল না। 1941 সালে হিটলারের নাৎসি বাহিনী হল্যান্ড দখল করল। শুরু হলো ইহুদিদের উপর অত্যাচার। অসংখ্য ইহুদিকে পাঠানো হলো বন্দি শিবিরে। 1942 সালের জুলাই মাসে সমন এলো অটো ফ্র্যাঙ্কের নামে, অর্থাৎ হাতছানি দিল বন্দি শিবির। সেটাকে সাড়া দিলেন না অটো ফ্র্যাঙ্ক। নিজেদের অফিস বাড়ির পেছন দিকে এক গোপন আস্তানায় আশ্রয় নিলেন সপরিবারে। সঙ্গে রইল আরেকটি পরিবার। সাহায্য করলেন কয়েকজন বন্ধু। আনা ফ্র্যাঙ্ক তখন 13 বছর 1 মাসের সদ্য কিশোরী। তারপর 25 মাস পর 1944 সালের 4 আগস্ট গোপন আস্তানায় হানা দিয়েছিল নাৎসি বাহিনী। 8 জন ইহুদি মানুষকে টেনে নিয়ে গিয়েছিল বন্দি শিবিরে। জার্মানির আউশভিটস বন্দি শিবিরে 1945 সালের 6 জানুয়ারি মারা যান আনার মা। মার্গট আর আনাকে পাঠানো হয় আরও দূরবর্তী বেরজেন বেলসেন বন্দি শিবিরে। 1945 ফেব্রুয়ারির শেষ দিকে অথবা মার্চের শুরুতে সেখানেই মারা যায় মার্গট। আর মার্চ মাসে ওই বন্দি শিবিরেই শেষবারের মতো চোখ বুজেছিল 15 বছর 9 মাসের সেই কিশোরী আনা ফ্র্যাঙ্ক। বন্দি শিবির থেকে ফিরতে পারেনি ফানডান পরিবারের 3 জন সদস্য এবং ডাক্তার ডুসেলো। মৃত্যুর অন্ধকার থেকে ফিরে এসেছিলেন শুধু একজন, অটো ফ্র্যাঙ্ক। আর তখনই তাদের 2 শুভার্থী এলিয়ার মিপ তার হাতে তুলে দিয়েছিলেন লাল ডোরাকাটা মলাটের একটা ডায়েরি এবং আরও কিছু কাগজ, আনার লেখা, আনার দিনলিপি, আনার গল্প, উপন্যাস, স্মৃতিকথা। প্রকাশিত হয়েছিল সেই দিনলিপি, এই আনা ফ্র্যাঙ্কের ডায়েরি। তারপর এক ইতিহাস। এক সদ্য কিশোরের দিনলিপি অনুদিত হয়েছে পৃথিবীর প্রায় সমস্ত ভাষায়। তৈরি হয়েছে চলচ্চিত্র, মঞ্চস্থ হয়েছে নাটক। এই ডায়েরিতে প্রায়শই খুঁজে পাওয়া যাবে সত্যি কিশোরী আনাকে। পরক্ষণেই পাঠককে বিস্মিত করে সামনে এসে দাঁড়াবে আশ্চর্য গভীর এক আনা ফ্র্যাঙ্ক। দৈনন্দিন বর্ণনার পাশাপাশি 13 থেকে 15 দিকে হেঁটে চলা কিশোরী অনায়াসে কথা বলে গেছে দর্শন, ঈশ্বর, মানব চরিত্র নিয়ে। দৈনন্দিন বর্ণনার পাশাপাশি 13 থেকে 15 দিকে হেঁটে চলা কিশোরী অনায়াসে কথা বলে গেছে দর্শন, ঈশ্বর, মানব চরিত্র নিয়ে, প্রেম, প্রকৃতি, জীবন বোঝ নিয়ে। সেই সঙ্গে ফুটে উঠেছে সমকালীন ইতিহাস, ইহুদিদের লাঞ্ছনা, যন্ত্রণা, সংগ্রাম এবং দ্বিতীয় বিশ্বযুদ্ধের ছবি। লেখক হওয়ার স্বপ্ন দেখত আনা। স্বপ্ন দেখত মৃত্যুর পরেও বেঁচে থাকার। বেঁচে থাকলে আজ তার বয়স হতো 70 বছর। সে বেঁচে নেই, ঝরে গেছে 20-তে। অনেক 70 পেরিয়েও বেঁচে থাকে তারা, স্রষ্টারা। বেঁচে আছে আনা মৃত্যুর পরেও, কারণ বেঁচে আছে তার দিনলিপি, আনা ফ্র্যাঙ্কের ডায়েরি, যার মৃত্যু নেই। রবিবার জুন 14, 1942, শুক্রবার 12 জুন 6টায় আমার ঘুম ভেঙে গেল এবং এখন আমি জানি কেন। সেদিন ছিল আমার জন্মদিন। তবে অত ভোরে ওঠা অবশ্যই আমার বারণ,
সুতরাং ভেতরে ভেতরে ছটফট করলেও 6:45 অবধি নিজেকে সামলে রাখতে হলো। ব্যাস, তারপর আর নিজেকে ধরে রাখা গেল না। উঠে আমি খাওয়ার ঘরে চলে গেলাম। সেখানে মূর্তি আমাকে দেখে সাদর অভ্যর্থনা জানালো। 7টা বাজার খানিক পরেই আমি চলে গেলাম মা বাবার কাছে। তারপর বৈঠকখানায় গিয়ে উপহারের প্যাকেটগুলো খুলতে লাগলাম। প্রথমে যে স্বাগত জানালো সে হলে তুমি। সম্ভবত সেটাই হয়েছে আমার সবচেয়ে সেরা জিনিস। এছাড়া টেবিলে একগুচ্ছ গোলাপ, একটা চারা গাছ আর কিছু পেওনি ফুল। সারাদিনের মধ্যে আরো কিছু এসে গেল। মা বাবার কাছ থেকে পেলাম এক রাশ জিনিস, আর নানা বন্ধুতে আমার মাথাটা সম্পূর্ণ খেলো। আর যা যা পেলাম তার মধ্যে ছিল ক্যামেরা অবস্কিউরা, একটি পার্টি গেম, প্রচুর লজেন্স, চকলেট, একটি গোলক ধাঁধা, একটা ব্রোচ, জোসেফ কোহেনের লেখা নেদারল্যান্ডসের লোককথা আর পৌরাণিক উপাখ্যান, ডেইজির ছুটিতে পাহাড়ের দারুণ একখানা বই, আর কিছু টাকা করি। এইবার আমি কিন্তু কিনতে পারবো গ্রিস আর রোমের উপকথা, তোফা। তারপর লিজ বাড়িতে এলো ডাকতে। আমরা স্কুলে গেলাম। টিফিনের সময় সবাইকে আমি মিষ্টি বিস্কুট দিলাম। তারপর আবার আমাদের মন দিতে হলো স্কুলের পড়ায়। এবার আমাকে ইতি টানতে হবে। আসি ভাই, আমরা হব গলায় গলায় বন্ধু। আমার জন্মদিনে পার্টি হলো রবিবার বিকেলে। আমরা একটা ফিল্ম দেখলাম, বাতি ঘর রক্ষক। তাতে রিন টিন টিন ছিল। আমার স্কুলের বন্ধুরা ছবিটা চুটিয়ে উপভোগ করেছে। আমাদের সময়টা খুব ভালো কেটেছিল। ছেলে মেয়ে ছিল প্রচুর। আমার মামুনির সব সময় খুব জানার ইচ্ছা আমি কাকে বিয়ে করব। তার কিছুটা আন্দাজ পিটার ভেসেল হলো সেই ছেলে। একদিন লজ্জায় লাল না হয়ে কিংবা চোখের একটি পাতাও না কাঁপিয়ে মামুনির মন থেকে ওই ধারণাটা ঘোচাতে পেরেছিলাম। বছর কয়েক ধরে আমার প্রাণের বন্ধু বলতে লিস আর সানা ইউথম্যান। এরপর ইহুদিদের মাধ্যমিক স্কুলে ইয়োপি দ্য ভ্যালের সঙ্গে আমার আলাপ। প্রায় আমরা একসঙ্গে কাটাই। আমার মেয়ে বন্ধুর মধ্যে ওর সঙ্গে আমার এখন সবচেয়ে বেশি ভাব। অন্য একটি মেয়ের সঙ্গে লিসের বেশি বন্ধুত্ব। আর সানা যায় অন্য একটা স্কুলে, সেখানে তো নতুন নতুন বন্ধু হয়েছে। শনিবার জুন 20, 1942। দিন কয়েক আমি লিখিনি। তার কারণ আমি সবার আগে চেয়েছিলাম ডায়েরিটা নিয়ে ভাবতে। আমার মতো একজনের পক্ষে ডায়েরি রাখার চিন্তাটাও বেখাপ্পা। আগে কখনো ডায়েরি রাখিনি বলে শুধু নয়, আসলে আমার মনে হয় 13 বছরের একটা স্কুলের মেয়ের মন খোলা কথাবার্তা কোনো আগ্রহ জাগাবে না, না আমার না সেদিক থেকে আর কারো। তা হোক, কি আসে যায় তাতে। আমি চাই লিখতে, কিন্তু তার চেয়ে বড় কথা হলো আমার বুকের গভীর যা কিছু চাপা পড়ে রয়েছে আমি সেই সব বার করে আনতে চাই। লোকে কথায় বলে মানুষের চেয়ে কাগজে সয় বেশি। যে দিনগুলোতে আমার মন একটু ভার হয়ে থাকে, সেরকম একটা দিনে গালে হাত দিয়ে আমি বসে আছি। মনটা ভীষণ বেজার। এমন একটা নেতিয়ে পড়া ভাব যে ঘরে থাকবো না বেরিয়ে পড়বো সেটা পর্যন্ত ঠিক করে উঠতে পারছি না। কথাটা ঠিক তখনই আমার মনে এলো, হ্যাঁ এটা ঠিকই, কাগজের আছে সহ্য গুণ এবং এই শক্ত মলাট দেয়া নোট বই, যাক করে যার নাম রাখা হয়েছে ডায়েরি। সত্যিকার কোনো ছেলে বা মেয়ে বন্ধু না পেলে কাউকে আমি দেখাতে যাচ্ছি না। কাজেই মনে হয় তাতে কারো কিছু আসে যায় না। এবার আদত ব্যাপারটাতে আসা যাক। কেন আমি ডায়েরি শুরু করছি তার কারণটা। এর কারণ হলো আমার তেমন সত্যিকার কোনো বন্ধু নেই। কথাটা আর একটু খোলাসা করে বলা যাক। কেননা 13 বছরের একটি মেয়ে দুনিয়ায় নিজেকে একেবারে একা বলে মনে করে, এটা কারো বিশ্বাস হবে না। তাছাড়া তা নয়ও। আমার আছে খুব আদরের মা বাবা আর 16 বছরের এক দিদি। আমার চেনা প্রায় 30 জন আছে যাদের বন্ধু বলা যেতে পারে। আমার এক গোছা ছেলে বন্ধু আছে যারা আমাকে এক ঝলক দেখবে বলে উদগ্রীব এবং না পারলে ক্লাসের আয়নাগুলোতে আমাকে লুকিয়ে লুকিয়ে দেখে। আমার আত্মীয় স্বজনরা আছে, মাসি পিসি কাকা মামার দল, তারা আমার ইষ্টি কুটুম, আর রয়েছে একটা সুখের সংসার। না, আমার কোনো অভাব আছে বলে মনে হয় না। তবে আমার সব বন্ধুরই সে এক ব্যাপার, কেবল হাসি তামসা আর ঠাট্টাই আর কি, তার বেশি কিছু নয়। মামুলি বিষয়ের বাইরে কোনো কথা বলা যায় না। আমরা কেমন যেন কিছুতে সেরকম ঘনিষ্ঠ হতে পারি না। আসলে মুশকিল এইখানে। হতে পারে আমার আত্মবিশ্বাসের অভাব, কিন্তু সে যাই হোক, ঘটনাটা অস্বীকার করা যায় না এবং এ নিয়ে আমার কিছু করার আছে বলেও মনে হয় না। সেই কারণেই এই ডায়েরি। যে বন্ধুটির আশায় এতদিন আমি পথ চেয়ে বসেছিলাম, তার ছবিটা আমার মানুষপটে বড় করে ফোটাতেও চাই। আমি তাই অধিকাংশ লোকের মতন আমার ডায়েরিতে একের পর এক নিছক ন্যাড়া ঘটনাগুলোকে সাজিয়ে দিতে চাই না। তার বদলে আমি চাই এই ডায়েরিটা হোক আমার বন্ধু।
আমার সেই বন্ধুকে আমি কিটি বলে ডাকবো। কিটিকে লেখা আমার চিঠিগুলো যদি হঠাৎ দুম করে শুরু করে দিই, তাহলে আমি কি বলছি কেউ বুঝবে না। সেই জন্য আরম্ভে খানিকটা অনিচ্ছার সঙ্গে মাত্র কয়েকটা আঁচড়ে আমার জীবনের ছবি ফুটিয়ে তুলব। মাকে যখন বিয়ে করেন আমার বাবা, তখন তার বয়স 36 আর মায়ের 25। আমার দিদি মার্গট হয় 1926 সালে ফ্রাঙ্কফুর্টে অন মাইন শহরে। তারপর আমি হই 1929-এর 12ই জুন। আমরা ইহুদি বলে 1933 সালে আমরা হল্যান্ডে চলে যাই। সেখানে আমার বাবা ট্র্যাভিস এনভি এর ম্যানেজিং ডিরেক্টর নিযুক্ত হন, যে কোলেন অ্যান্ড কোম্পানির সঙ্গে এর ঘনিষ্ঠ সম্পর্ক। তার অফিস একই বাড়িতে, আমার বাবা তার পার্টনার। আমাদের পরিবারের বাকি সবাইয়ের ওপর অবশ্য হিটলারের ইহুদি বিরোধী বিধিবাধনের পুরো চোট এসে পড়েছে। কাজেই জীবন ছিল দুর্ভাবনায় ভরা। যে সময়টা ইহুদিদের দেখমার করা হয়, তার ঠিক পরে 1938 সালে আমার দুই মামা পালিয়ে আমেরিকায় চলে যান। আমার বুড়ি দিদিমা আমাদের কাছে চলে আসেন। তার বয়স তখন 73। 1940 সালের মে মাসের পর দেখতে দেখতে সুদিন উধাও হতে থাকে। প্রথমে তো যুদ্ধ, তারপর আত্মসমর্পণ, আর তারপরেই জার্মানদের পদার্পণ। ওরা পৌঁছানোর সঙ্গে সঙ্গে আমাদের ইহুদিদের লাঞ্ছনা রীতিমতো শুরু হয়ে গেল। দ্রুত পর্যায়ে একের পর এক ইহুদি বিরোধী ফরমান জারি হতে লাগলো। ইহুদিদের অবশ্যই হলদে তাড়া পড়তে হবে, ইহুদিদের সাইকেলগুলো অবশ্যই জমা দিতে হবে, রেলগাড়িতে ইহুদিদের চড়া নিষিদ্ধ এবং গাড়ি চালানোও তাদের বারণ। কেবল 3টে থেকে 5টার মধ্যে ইহুদিরা সওদা করতে পারবে, এবং তাও একমাত্র ইহুদিদের দোকান বলে প্ল্যাকার্ড মারা দোকানে। 8টার মধ্যে ইহুদিদের ঘরে ফিরে ঘরে আটক থাকতে হবে। ওই সময়ের পর এমনকি নিজের বাড়ির বাগানেও বসা চলবে না। থিয়েটার, সিনেমা এবং অন্যান্য আমোদ প্রমোদের জায়গায় ইহুদিরা যেতে পারবে না। সাধারণের খেলাধুলা ইহুদিরা যেন যোগ না দেয়। সাঁতারের জায়গা, টেনিস কোর্ট, হকির মাঠ এবং খেলাধুলার অন্যান্য জায়গা সবকিছু তাদের পক্ষে নিষিদ্ধ। ইহুদিরা যেন খ্রিস্টানের বাড়িতে না যায়, তবে ইহুদিরা অবশ্যই যাবে ইহুদি স্কুলে। এই রকমের অনেক বিধি নিষেধ জারি হলো। আমরা এটা করতে পারি না, ওটা করা নিষিদ্ধ, এইরকম অবস্থা। কিন্তু এর সত্ত্বেও দিন কেটে যেতে লাগলো। ইয়োপি আমাকে বলতো, যা কিছু করতে যাও তাতেই ভয়। বলা যায় না, হয়তো কারণ আছে। আমাদের স্বাধীনতায় বেজায় ধরখাট, তবুও সওয়া যাচ্ছিল। 1942-এর জানুয়ারিতে দিদু মারা গেলেন। আজও কিভাবে তিনি আমার হৃদয় মন জুড়ে আছেন। আমি তাকে কতটা ভালোবাসি সে কথা কেউ কখনো বুঝবে না। 1934 সালে মন্টেসরি কিন্ডারগার্টেনে আমার হাতে খড়ি। তারপর সেখানেই পড়াশোনা করি। 6 খ শ্রেণীতে পড়ার সময় স্কুলের বৎসরান্তে মিসেস কেভের কাছ থেকে আমাকে বিদায় নিতে হলো। দুজনেই কেঁদে ফেললাম, মনও খুব খারাপ হয়ে গেল। 1941 সালে দিদি মার্গটের সঙ্গে আমি গেলাম ইহুদি মাধ্যমিক স্কুলে। দিদি ভর্তি হলো 4র্থ শ্রেণীতে আর আমি প্রাথমিক শ্রেণীতে। এ পর্যন্ত আমরা 4 জনে নির্ঝঞ্ঝাটে আছি। এরপর আসবো আজকের কথায়। আদরের কিটি আমাদের ইহুদি বন্ধুদের ডজনে ডজনে তুলে নিয়ে যাচ্ছে। এদের সঙ্গে ব্যবহারে গেস্টাপো কোনো রকম ভদ্রতার বালাই রাখছে না। গরু ভেড়ার ট্রাকে বস্তা বন্দি করে তাদের পাঠিয়ে দিচ্ছে ওয়েস্টারব্রুকের ডেন্টির বিশাল ইহুদি বন্দি শিবিরে। ওয়েস্টারব্রুক মনে হচ্ছে সাংঘাতিক জায়গা। 100 লোকের জন্য একটি করে ছোট্ট কলঘর এবং পায়খানাও প্রয়োজনের তুলনায় খুবই কম। আলাদা আলাদা থাকার ব্যবস্থা নেই। মেয়ে, পুরুষ, বাচ্চা সবাই একসঙ্গে গাদা হয়ে শোয়। এর ফলে সাংঘাতিক নৈতিক অধঃপতন ঘটেছে বলে শোনা যায়, এবং কিছুদিন থেকেছে এমন প্রচুর স্ত্রীলোক, এমনকি কম বয়সী মেয়েদেরও পেটে বাচ্চা এসেছে। পালাবে যে তার কোনো উপায়ই নেই। শিবিরের বেশিরভাগ লোকেরই মার্কা মারা চেহারা, মাথা কামানো, এবং সেই সঙ্গে অনেককেই ইহুদি ইহুদি দেখতে। হল্যান্ড থেকেই যখন এই হাল, তখন যে সব দূর দূর এবং অজ জায়গায় তাদের পাঠানো হচ্ছে, সেখানে কি দশা হবে? আমরা মনে করি ওদের অধিকাংশকে খুন করা হচ্ছে। ইংল্যান্ডের রেডিও বলছে ওদের নাকি গ্যাস দিয়ে দম বন্ধ করে মারা হচ্ছে। হয়তো মরবার পক্ষে ওইটাই সবচেয়ে সিধে রাস্তা। আমি ভীষণ উতলা হয়ে পড়েছি। মিপ যখন এই সব ভীষণ ভীষণ কাহিনী শোনাচ্ছিলেন, তখন আমি কিছুতেই উঠে যেতে পারছিলাম না। সেদিক থেকে উনি নিজেও খুব টান টান হয়েছিলেন। যেমন খুব সম্প্রতিকার একটা ঘটনা। এক অসহায় পঙ্গু ইহুদি বুড়ি মিপের দোরগোড়ায় বসেছিল। গেস্টাপোর লোক বুড়িকে ওইখানে বসে থাকতে বলে তাকে নিয়ে যাওয়ার জন্য গাড়ি ডাকতে চলে গেল। মাথার উপর তখন ইংরেজদের প্লেন লক্ষ্য করে গোলা ছোড়া হচ্ছে, আর কেবলই এসে এসে পড়ছে সার্চলাইটের ঝাঁঝালো আলো।
বুড়ি বেচারা এইসব দেখে ঠক ঠক করে কাঁপছিল, কিন্তু মিপের সাহস হয়নি বুড়িকে ঘরের ভেতর ডেকে নেয়ার। অত বড় ঝুঁকি কেউ নেবে না। জার্মানদের শরীরে দয়া মায়া বলে কিচ্ছু নেই, মারতে ওদের কিছু মাত্র তর্স হয় না। এলিও খুব চুপচাপ হয়ে পড়েছে। ওর ছেলে বন্ধুটিকে জার্মানিতে চলে যেতে হবে। ওর ভয় যে যেসব বৈমানিকরা আমাদের ঘরবাড়ির উপর দিয়ে উড়ে যায় তারা ডির্কের মাথায় বোমা ফেলবে। প্রায় সেসব বোমা হয় 10 লক্ষ কিলো ওজনের। ওর ভাগে 10 লাখ পড়বে বলে মনে হয় না, এবং একটি বোমাতেই কাবার। এসব পরিহাস বরং কুরুচিরই পরিচয় দেয়। অবশ্য ডির্ককে একা যেতে হচ্ছে তা ঠিক নয়। রোজই ট্রেন ভর্তি করে ছেলেরা চলে যাচ্ছে। রাস্তায় ছোটখাটো ট্রেন থামলে কখনো কখনো 2-4 জন চোখে ধুলো দিয়ে কেটে পড়ে। বোধহয় তারা সংখ্যায় খুবই কম। তাই বলে আমার দুঃসংবাদের কিন্তু এখানেই শেষ নয়। তুমি কখন হোস্টেজের কথা শুনেছ? অন্তর্ঘাতের শাস্তি হিসেবে একেবারে হালে এই জিনিস চালু হয়েছে। এরকম ভয়াবহ ব্যাপার আর কিছু ভাবতে পারো? গণ্যমান্য সব নাগরিক, তারা একেবারে নিরপরাধ, তাদের মাথার উপর খাড়া ঝুলিয়ে হাজতে পুরে রাখা হয়েছে। অন্তর্ঘাতকের পাত্তা করাতে না পারলে গেস্টাপো সোজা 5 জন করে হোস্টেজকে দেয়ালে লটকে দেবে। এইসব নাগরিকদের মৃত্যুর খবর প্রায় কাগজে বেরোয়। এই অপকর্মকে দুর্ঘটনার মৃত্যু বলে বর্ণনা করা হয়। খাসা লোক এই জার্মানরা। ভাবি আমিও একদিন ওদেরই একজন ছিলাম। হিটলার আমাদের জাতিসত্তা অনেক আগেই কেড়ে নিয়েছে। আদতে জার্মানরা ইহুদিরা এখন দুনিয়ার পরস্পরের সবচেয়ে বড় শত্রু। ইতি তোমার আনা। শনিবার নভেম্বর 27, 1943। আদরের কিটি, কাল রাত্রিরে ঘুমিয়ে পড়বার আগে হঠাৎ কে আমার চোখের সামনে এসে দাঁড়ালো বলো তো? লিস। আমি দেখলাম শত ছিন্ন বস্ত্রে জীর্ণ শীর্ণ মুখে সে আমার সামনে দাঁড়িয়ে, প্রকাণ্ড বড় বড় চোখ মেলে বিষণ্ণভাবে আর ভৎসনার দৃষ্টিতে আমার দিকে তাকিয়েছিল। যেন তার চোখ দিয়ে সে আমাকে বলছিল, আনা কেন তুমি আমাকে ত্যাগ করেছ? এই নরক থেকে তুমি আমাকে বাঁচাও, আমাকে টেনে তোলো। আমার তো তাকে সাহায্য করার ক্ষমতা নেই। আমি শুধু চেয়ে দেখতে পারি অন্যরা কিভাবে কষ্ট পাচ্ছে আর মারা যাচ্ছে। তাকে আমাদের কাছে এনে দাও বলে আমি শুধু ভগবানের কাছে প্রার্থনা করতে পারি। আমি কেবল লিসকে দেখেছি, অন্য কাউকে নয়। এখন আমি এর অর্থ বুঝতে পারছি। আমি ওকে বিচার করেছিলাম ভুলভাবে। আমি তখন খুব ছোট বলে ওর মুশকিলগুলো বুঝিনি। ওর তখন এক নতুন মেয়ে বন্ধুর উপর খুব টান, এবং ওর এটা মনে হয়েছিল যে আমি যেন ওকে ওর কাছছাড়া করতে যাচ্ছি। বেচারার মনে কতটা লেগেছিল আমি জানি। আমি নিজেকে দিয়ে জানি মনের অবস্থা কেমন হয়। কখনো কখনো এক ঝলক তার জীবনের কোনো কিছু আমার চোখে ভেসে উঠেছে। পরক্ষণে স্বার্থপরের মতো আমি আমার নিজস্ব সুখ স্বাচ্ছন্দ্য আর সমস্যার মধ্যে ডুবে গিয়েছি। আমি তার প্রতি যে ব্যবহার করেছি তা খুবই খারাপ, এবং এখন সে ফ্যাকাশে মুখে আর করুণ দৃষ্টিতে কি অসহায়ভাবে আমার দিকে তাকিয়ে আছে। শুধু আমি তাকে সাহায্য করতে পারতাম। হে ভগবান, আমি যা ইচ্ছে করি তাই আমি পাই, আর ও বেচারা কি সাংঘাতিক নিয়তির ফেরে পড়েছে। আমি তো ওর চেয়ে বেশি পুণ্য করিনি। লিসা তো চেয়েছিল ন্যায়ের পথে থাকতে, তবে কেন আমার ভবিতব্য হলো বেঁচে থাকার আর ওর সম্ভবত মৃত্যু? আমাদের মধ্যে কি তফাৎ ছিল? আজ কেনই বা আমরা পরস্পর থেকে এতটা দূরে? স্বীকার করছি, কত যে মাস, হ্যাঁ তারপরে 1টা বছর আমি তার কথা ভাবিনি। সম্পূর্ণ যে ভুলেছিলাম তাও নয়, তবে দুঃখে ভেঙে পড়া অবস্থায় তাকে দেখার আগে তার কথা এভাবে কখনো ভাবিনি। ও লিস, যুদ্ধ শেষ হওয়া পর্যন্ত যদি তুই বেঁচে থাকিস, আবার আমাদের মধ্যে ফিরে আসবি। আমি তখন আবার তোকে কাছে টেনে নেব। তোর প্রতি যে অন্যায় করেছি আমি কোনো না কোনোভাবে সেই দোষ খালন করব। তবে আমি যখন তাকে সাহায্য করতে সক্ষম হব, তখন হয়তো আজকের মতো এত চরমভাবে সাহায্যের তার দরকার হবে না। আমার জানতে ইচ্ছে করে লিসকে আমার কথা ভাবলে ওর মনের মধ্যে কিরকম হয়। হে মঙ্গলময় প্রভু, তুমি ওকে রক্ষা করো, ও যাতে অন্তত নিঃসঙ্গ না হয়। প্রভু, ওকে দয়া করে একটু বলো আমি প্রীতি আর সমবেদনার সঙ্গে ওর কথা ভাবি। তাতে হয়তো ওর সহ্য শক্তি আরো বাড়বে। আমি আর এ নিয়ে ভাববো না, কেননা ভেবে কোনো লাভ নেই। আমার সামনে সারাক্ষণ ভাসতে থাকে তার দুটো ড্যাব ড্যাবের চোখ। আমি কিছুতেই তা থেকে নিজেকে সরাতে পারি না। যে জিনিস তার ঘাড়ে এসে পড়েছে সেটা ছাড়াও আমার জানতে ইচ্ছে করে নিজের ওপর সত্যিকার ভরসা আছে তো তার। আমি সেসব জানি না,
কোনোদিন সত্য প্রবৃত্ত হয়ে জিজ্ঞেস পর্যন্ত করিনি, লিস, শুধু আমি যদি তোকে তুলে আনতে পারতাম, যদি তোর সঙ্গে আমার সব সুখ স্বাচ্ছন্দ্য ভাগ করে নিতে পারতাম। আমি নিরুপায়, অনেক দেরি হয়ে গেছে, কিংবা আমি যে ভুল করেছি এখন তা ঠিক করে নেয়ার কোনো উপায় নেই। কিন্তু আমি আর কখনো তাকে ভুলছি না। আমি সর্বক্ষণ তার জন্য প্রার্থনা করব। ইতি, তোমার আনা। সোমবার ডিসেম্বর 6, 1943। আদরের কিটি, সেন্ট নিকোলাস ডে যখন আসন্ন, তখন আমাদের সকলের মনের মধ্যে জেগে উঠেছিল গত বছরের সেই সুন্দর করে সাজানো ঝুড়িটার কথা। বিশেষ করে আমার মনে হলো এবছর কিছুই না করলে খুব বাজে লাগবে। এই নিয়ে অনেক ভেবে ভেবে শেষ অবধি একটা জিনিস আমার মাথায় এলো, তাতে বেশ মজাই হবে। মিপের সঙ্গে আমি এ নিয়ে কথা বললাম। 1 সপ্তাহ আগে প্রত্যেকের জন্য আমরা একটি করে ছোট্ট পদ্য লেখা শুরু করেছিলাম। রবিবার সন্ধ্যাবেলা 7:45 নাগাদ ময়লা কাপড় রাখার বড় ঝুড়িটা ধরাধরি করে উপরতলায় আমরা হাজির হলাম। তার গায়ে ছোট ছোট মূর্তি আঁকা, আর সেই সঙ্গে গিট বাঁধা নীল আর গোলাপি কার্বন কাগজ। একটা বড় বালির কাগজ দিয়ে ঝুড়িটা ঢাকা, তাতে আলপিন দিয়ে গাঁথা একটা চিঠি। আজব গাছটির আকার দেখে সবাই বেশ অবাক। বালির কাগজ থেকে চিঠিটা বার করে নিয়ে আমি পড়তে থাকি। সান্টা ক্লজের পুনরাগমন, তা বলে নয়কো আগের মতন। গতবার হয়েছিল যত ভালো, হবে না এবার তত জমকালো। তখন যে ছিল উজ্জ্বল আশা, ভবিষ্যৎকে মনে হতো খাসা। স্বাগত জানাবো ভাবেইনি কেউ, স্যান্টাকে পুনরায় এবারেও। হাত খালি, কিছু নেই কো দেবার, তবুও জাগাবো আত্মাকে তার। ভেবে ভেবে বার করা গেছে কিছু, যে যার জুতোই দেখো হয়ে নিচু। ঝুড়ি থেকে যার যার জুতো বার করে নিতেই প্রত্যেকে সে কি হো হো করে হাসি। প্রত্যেকটি জুতোর মধ্যে কাগজের একটি ছোট্ট মোড়ক, তাতে জুতোর মালিকের ঠিকানা লেখা। ইতি, তোমার আনা। সোমবার এপ্রিল 17, 1944। আদরের কিটি, 17.5 বছরের এক ছেলে আর পুরো পঞ্চদশীও নয় এমন এক মেয়ে। আমি ডিভানে বসে ছেলেটিকে চুমু খাচ্ছি। এমন জিনিস আমার বাপি আর আমার মামুনি মেনে নেবেন বলে তুমি মনে করো? আমার ঠিক মনে হয় না ওরা মেনে নেবেন। তবে এ ব্যাপারে আমার নিজের উপর ভর করতে হবে। নিরিবিলিতে আর প্রশান্তিতে ওর কোলের মধ্যে শুয়ে থাকা আর স্বপ্ন দেখা, শরীরে শিহরণ তুলে দুজনের গালে গাল ঠেকিয়ে রাখা, জেনে আনন্দ হওয়া যে কেউ একজন আমার জন্য অপেক্ষা করছে। কিন্তু এর মধ্যেখানে বড় রকমের কিন্তু একটা থেকেই যায়। কারণ ছেলেটাকে এইখানে ইতি টেনে দিয়ে সন্তুষ্ট থাকবে? আগে যে কথা দিয়েছে, আমি সেই কথা ভুলিনি। তবুও ছেলের জাত তো বটে। আমি জানি আমি অনেক আগে আগে থেকেই শুরু করেছি, এখনো 15ও নয়, এবং এরই মধ্যে এতখানি পাখা গজিয়েছে। অন্যদের পক্ষে এটা বুঝে ওঠা শক্ত। আমি এটা প্রায় নিশ্চিতভাবেই জানি যে বাগদান বা বিয়ের কোনো রকম কথা না হয়ে থাকলে মার্গট কখনোই কোনো ছেলেকে চুমু খাবে না। সেদিক থেকে পেটার বা আমরা কেউ তেমন কিছু ভাবিইনি। বাপির আগে মামুনি যে কোনো পুরুষ মানুষকে ছোঁননি সেই বিষয়ে আমি নিশ্চিত। আমি যে পেটারের বুকে বুক ঠেকিয়ে দুজনে দুজনের কাঁধে মাথা রেখে ওর কোলের মধ্যে শুয়েছি, আমার মেয়ে বন্ধুরা সে কথা জানতে পারলে কি বলবে? ইস আনা, কি কেলেঙ্কারির কথা। আমি কিন্তু সত্যি তা মনে করি না। এখানে আমরা ভয় আর দুর্ভাবনার মধ্যে দুনিয়ার বার হয়ে খাঁচায় বন্দী হয়ে আছি। বিশেষ করে ইদানিং পরস্পরকে আমরা যখন ভালোবাসি, তখন কেন আমরা পরস্পরের ছোঁয়া বাঁচিয়ে বলবো? যোগ্য বয়স না হওয়া অবধি কেন আমরা অপেক্ষা করব? কেন আমরা ও নিয়ে ভেবে ভেবে মরবো? আমার ওপর খবরদারি করার ভার আমি নিজের কাঁধে নিয়েছি। পেটার কখনোই আমাকে দুঃখ বা ব্যথা দেবে না। আমরা দুজনেই যদি তাতে সুখী হই, তবে কেন আমি আমার হৃদয়ের হাত ধরে চলবো না? এসব সত্ত্বেও কিটি, আমার মনে হয় তুমি ধরতে পারছো যে আমি দ্বিধার মধ্যে আছি। আমি মনে করি আমার মধ্যে যে সততা আছে সেটা লুকিয়ে চুরিয়ে কিছু করতে গেলে বেঁকে বসবে। তোমার কি মনে হয় আমি কি করছি সেটা বাপিকে বলা আমার কর্তব্য? তোমার কি মনে হয় তৃতীয় কাউকে আমাদের এই গোপন ব্যাপারটা জানানো উচিত? তাতে এর মাধুর্য অনেকখানি নষ্ট হয়ে যাবে, কিন্তু আমার বিবেক তো তুষ্ট হবে।
আমি ওর সঙ্গে এ নিয়ে আলোচনা করব। আর হ্যাঁ, আরো অনেক কিছু নিয়ে ওর সঙ্গে আমার কথা বলার আছে, কারণ পরস্পরকে শুধু জড়াজড়ি করে তো আর কাজ হবে না। দুজনে কে কি ভাবছি তার আদান প্রদান হওয়া দরকার। তাতে বোঝা যাবে পরস্পরের প্রতি পরস্পরের কতটা বিশ্বাস আর আস্থা। আমরা দুজনে এতে নিশ্চিত লাভবান হব। ইতি, তোমার আনা। আদরের কিটি, টুকটুকে বিরোধের পুটুলি, এই বলে ইতি করেছিলাম আমার শেষ চিঠি। আচ্ছা বলতে পারো এটা ঠিক কি? বিরোধ বলতে কি বোঝায়? অন্য অনেক কথার মতো এতে দুটো জিনিস বোঝাতে পারে, বাইরে থেকে বিরোধ আর ভেতর থেকে বিরোধ। প্রথমটা হলো মামুলি, সহজে হার না মানা, সব সময় সেরা বিশেষজ্ঞ বলা, মোক্ষম কথাটা বলে দেয়া, সংক্ষেপে যেসব অপ্রিয় বদগুণের জন্য আমি সুবিদিত। দ্বিতীয়টা কি কেউ জানে না, ওটা আমার নিজের গোপন কথা। এর আগে আমি তোমাকে বলেছি যে আমার রয়েছে যেন এক দ্বৈত ব্যক্তিত্ব, তার একার্থ ধারণ করে আছে আমার আহ্লাদে আটখানা ভাব, সবকিছু নিয়ে মজা করা, আমার তেজস্বিতা, এবং সবচেয়ে বড় কথা, যেভাবে সমস্ত কিছু আমি হালকাভাবে নেই, প্রেমের ভান দেখে নারাজ না হওয়া, চুমু, জড়িয়ে ধরা, অশ্লীল রসিকতা সব এর মধ্যে পড়ে। এই দিকটা সাধারণত ওত পেতে থাকে, এবং অন্য যে দিকটা ঢের ভালো, ঢের বেশি খাঁটি, সেই দিকটাকে দুম করে ছেলে সরিয়ে দেয়। তোমাকে এটা বুঝতে হবে যে তুলনায় আনার যেটা ভালো দিক সেটার কথা কেউ জানে না, এবং সেই জন্য অধিকাংশ লোকের কাছেই আমি অসহ্য। এক বিকেলে আমি হই অবশ্যই এক মাথা ঘোরানো ভার, ব্যাস। আর একটা মাস ওতেই ওদের চলে যাবে। গভীর চিন্তাশীল লোকদের পক্ষে যেমন প্রেমমূলক ফিল্ম, নিছক চিত্ত বিনোদন, মজাদার শুধু একবারের মতো এমন জিনিস যে অল্পক্ষণ পরেই ভুলে যাওয়া যায়, মন্দ নয়, তবে নিশ্চয় ভালো বলা যায় না। সত্যি বলতে এও ঠিক তাই। তোমাকে এসব বলতে খুবই খারাপ লাগছে, কিন্তু যাই হোক, এই জিনিস যখন সত্যি বলে জানি তখন বলবো নাই বা কেন? আমার যে দিকটা হালকা সেটা আমার গভীরতর দিকের তুলনায় সব সময়ই বড় বেশি প্রাণবন্ত মনে হবে, এবং তাই সব সময়ই কিস্তিমাত করবে। তুমি ধারণা করতে পারবে না ইতিমধ্যে আমি যে কত চেষ্টা করেছি এই আনাকে ছেলে সরিয়ে দিতে, তাকে পঙ্গু করে দিতে। কেননা সব সত্ত্বেও যাকে আনা বলা হয় সে হলো তার অর্ধেক মাত্র, কিন্তু তাতে কাজ হয় না, এবং আমি এও জানি কেন তাতে কাজ হয় না। অষ্টপ্রহর আমি যা, সেইভাবে যারা আমাকে জানে, পাছে তাদের চোখে পড়ে যায় আমার অন্য দিক, যেটা সূক্ষ্মতর এবং অনেক ভালো। তাই আমি বেজায় ভয়ে ভয়ে থাকি। আমার ভয় ওরা আমাকে নিয়ে হাসাহাসি করবে, মনে করবে আমি উপহাসযোগ্য আর ভাবপ্রবণ। আমাকে ওরা গুরুত্ব দিয়ে নেবে না, গুরুত্ব দিয়ে না নিয়েতে আমি অভ্যস্ত, কিন্তু তাতে অভ্যস্ত এবং তা সইতে পারে তো শুধু ফুর্তি বা জানা। গভীরতর আনা তার পক্ষে খুবই পলকা। কখনো কখনো ভালো আনাকে 1 ঘন্টা সিকিভাগ সময়ের জন্য মঞ্চে গিয়ে দাঁড়াতে আমি যদি সত্যিকারও বাধ্য করি, তাহলে ওর মুখ থেকে কথা বার করতে গিয়ে সে একেবারে কুঁকড়ে যায়, এবং শেষ পয়লা নম্বর আনাকে তার জায়গায় দাঁড়াতে দিয়ে আমি বুঝবার আগেই সে হাওয়া হয়ে যায়। সুতরাং লোকজন থাকলে ভালো আনা কখনোই সেখানে থাকে না। এ পর্যন্ত একটি বারও সে দেখা দেয়নি, কিন্তু আমরা একা থাকলে প্রায় সবসময় এসে জাঁকিয়ে বসে। আমি ঠিক জানি আমি কিরকম হতে চাই, এবং সেই সঙ্গে আমি কিরকম আছি ভেতরে, কিন্তু হায়, আমি ওই রকম শুধু আমার জন্যই। হয়তো তাই না, আমি নিশ্চিত যে এটাই কারণ যে জন্য আমি বলি আমার হাসি খুশি স্বভাবটা ভেতরে, এবং যে জন্য অন্য লোকে বলে আমার হাসি খুশি স্বভাবটা বাইরে। ভেতরের বিশুদ্ধ আনা আমায় পথ দেখায়, কিন্তু বাইরে আমি দড়ি ছিঁড়ে নেচে কুদে বেড়ানো ছাগল ছানা বই আর কিছু নই। যেটা আমি আগেই বলেছি, কোনো বিষয়ে আমি আমার আসল অনুভূতির কথা কখনো মুখ ফুটে বলি না, এবং সেই কারণে আমার নাম দেয়া হয়েছে ছেলে ধরা, ছেনাল, সব জানতা, প্রেমের গল্প পড়ুয়া, ফুর্তিবা জানা। ওসব হেসে ওড়ায়, ধাসটামো করে জবাব দেয়, নির্বিকার ভাবে কাজ ছাড়া দেয়, কেয়ার না করার ভাব দেখায়। কিন্তু হায় গো হায়, মুখ চোরা আনার প্রতিক্রিয়া এর ঠিক উল্টো। যদি সত্যি কথা বলতে হয় তাহলে স্বীকার করব যে এতে আমার প্রাণে আঘাত লাগে। আমি প্রাণপণ চেষ্টা করি নিজেকে বদলাতে, কিন্তু আমাকে সর্বক্ষণ লড়তে হচ্ছে ঢেক জবরদস্ত এক শত্রুর বিরুদ্ধে। আমার মধ্যে একটি ফাঁপানো কণ্ঠস্বর শুনি যে আমার এই হাল হয়েছে। কারো ওপর মায়া দয়া নেই, যা দেখে তাতেই নাক ছিটকাও আর তিরিক্ষে মেজাজ। লোকে তোমাকে দুচক্ষে দেখতে পারে না, এবং এর একটাই কারণ, তুমি তোমার নিজের অর্ধাঙ্গিনীর উপদেশ কানে নিতেই চাও না।
আমি কান দিতে চাই না গো, চাই কিন্তু ওতে কিছু হয় না। যদি আমার চুপচাপ থেকে গুরুতর কোনো বিষয় মন দেই, প্রত্যেকে ধরে নেয় ওটা কোনো নতুন রং তামাশা, এবং তখন সেটাকে হাসির ব্যাপার করে তুলে তা থেকে আমাকে বেরিয়ে আসতে হয়। আমার নিজের পরিবারের কথাই বা কি বলি, ওরা নির্ঘাত ভেবে বসবেন, আমার ঘাড় মাথায় হাত ঠেকিয়ে দেখবেন আমার জ্বর আছে কিনা, জিজ্ঞেস করবেন আমার কোষ্ঠবদ্ধতা হয়েছে কিনা, এবং তারপর আমার মেজাজ ভালো নেই বলে আমাকে দোষারোপ করবেন। এটা বেশিক্ষণ চালানো যায় না। যদি ততদূর অবধি আমাকে চোখে চোখে রাখা হয়, আমি শুরু করি খেঁকি হতে, তারপর অসুখী, এবং সব শেষে আমার অন্তঃকরণে মোচড় দিই, যাতে খারাপটা বাইরে পড়ে আর ভালোটা থাকে ভেতরে, এবং সমানে চেষ্টা করতে থাকি রাস্তা খোঁজার, যাতে হওয়া যায় যা হতে চেয়েছি এবং যা হতে পারি। যদি পৃথিবীতে আর কোনো জনপ্রাণী বেঁচে না থাকতো। ইতি, তোমার আনা। আনার ডায়েরি এখানেই শেষ। 4 আগস্ট 1944। এই দিনে সবুজ উর্দি পরা পুলিশ গুপ্তমহলে হানা দেয়। ওখানকার সব বাসিন্দাদের ক্রালার আর কুপফিস সমেত গ্রেপ্তার করে এবং জার্মান আর ডাচ বন্দি নিবাসে পাঠিয়ে দেয়। গেস্টাপো গুপ্তমহল লুট করে। মেঝের ওপর ফেলে দেয়া পুরনো বই, ম্যাগাজিন আর খবরের কাগজের ডাই থেকে মি পারেলি খুঁজে বার করেন আনার ডায়েরিটা। পাঠকের দিক থেকে অপ্রয়োজনীয় সামান্য কিছু অংশ বাদে মূল লেখাটি এই বইতে ছাপা হয়েছে। আনার বাবা ছাড়া গুপ্তমহলের আর কোনো বাসিন্দাই ফিরে আসতে পারেনি। ক্রালার আর কুপফিস ডাচবন্দি নিবাসে দারুণ কষ্ট ভোগ করে সগৃহে নিজের পরিবারে ফিরে যেতে পেরেছিলেন আনার বাবা। হল্যান্ডের মুক্তির 2 মাস আগে 1945-এর মার্চ মাসে বের্জেন বেলসেন বন্দি নিবাসে আনার মৃত্যু হয়। লক্ষাধিক পণ্য আর অসংখ্য সুবিধা নিয়ে আস্থার রকমারি আপনার দোরে। যা কিছু দরকারি সাথে আছে রকমারি। বই ও পণ্য অর্ডার করতে ভিজিট করুন এখনই।